বিএনপি, জামাত, এনসিপি সবাই জুলাইয়ের প্রোডাক্ট। যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর। এদিকে আজ তারেক রহমানের খারাপ অবস্থা হয় জুলাই সনদকে মিথ্যা বলার অপরাধে। সরাসরি আমেরিকা থেকে চাপ আসে বাংলাদেশের উপর। জাতিসংঘ অ্যাকশন নিচ্ছে বিএনপি দলকে নিষিদ্ধ করার জন্য। রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই প্রবাদটি কি আবার সত্যি হতে চলেছে? যখন জাতীয় সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হলো, ঠিক তখনই ভারতের দিল্লি থেকে শেখ হাসিনার এক বিস্ফোরক দাবি ওলটপালট করে দিচ্ছে সব সমীকরণ। অভিনব পদ্ধতিতে পহেলা বৈশাখকে ধারণ করে এক বিরল ইতিহাস সৃষ্টি করলো জামাত শিবির। হ্যাঁ, জামাত শিবির সবকিছুই পারে এবং পারবে। হ্যাঁ, এটা সিগনিফিক্যান্ট প্যারাডাইম শিফট অফ জামাত শিবির, ডেফিনেটলি। এটা মূলত হালাল হারামের মাসালা না, এটা একটা কালচারাল প্রশ্ন। তবে কি 5 আগস্টের মতো আরও একটি গণ অভ্যুত্থানের ভয় থেকেই মাটির নিচে গোপন বাংকার নির্মাণ করছে বর্তমান বিএনপি সরকার? তবে কি সরকার আগেই বুঝে গেছে যে আগামীতে তাদেরও আওয়ামী লীগের মতো ক্ষমতাচ্যুত হতে পারে? আমরা যদি ওই রক্তমাখা জড়াইতে যদি না নামতাম, উনি এই বাংলাদেশ আসতে পারতো না, আইডি কার্ড করতে পারতো না। আমার একটা কথা, তারেক রহমান সাহেব, আপনি সংসদে বেশি কথা বলেন না কি জন্য? সবাই এখন তারেক রহমানের বিরুদ্ধে একজুট হয়ে কেঁপেছে। একদিকে জুলাই সনদ নিয়ে, অন্যদিকে দেশের বর্তমান রাজনীতি নিয়ে। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে জামাতের প্রত্যেকটা এমপি সংসদ উত্তাল করেছিল এবং বিএনপি দল এই জুলাই সনদ মানছিল না। আজকে দেখতে পারি নতুন অনেক ঘটনা ঘটে তারেক রহমান সরাসরি বিপদের মুখে পড়েন। তিনি একটি সভামঞ্চে জুলাই সনদকে নিয়ে কথা বলেন, সেই কথা থেকেই অনেক ঝামেলা হয়। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে আজ রাতে দেশের মধ্যে অনেক ঘটনা ঘটে, জামাতের অ্যাকশন, অন্যদিকে দেশের মানুষজনের অ্যাকশনে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। আমরা দেশবাসীকে পরিষ্কারভাবে আবারও আজকে এই জনসভায় দাঁড়িয়ে এই জনভাবে আমি আপনাদের সামনে এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র দেশের মানুষকে বলতে চাই পরিষ্কারভাবে, যেই জুলাই সনদ আমরা সংসদের দক্ষিণ প্লাজায় ডক্টর ইউনূস যখন ডেকেছিল সনদ সই করার জন্য, সবচেয়ে প্রথমে বিএনপি গেছিল, বিএনপি জুলাই সনদ। যেই জুলাই সনদ বিএনপি সই করে এসেছে সেই জুলাই সনদের প্রত্যেকটি অক্ষর, প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি লাইন ইনশাআল্লাহ আমরা বাস্তবায়ন করব। বাংলাদেশের জনগণ বিএনপিকে দায়িত্ব দিয়েছে দেশ পরিচালনা করার জন্য। আর এই সনদ যদি বিএনপি সই করে এসেছে, যেই সনদে অন্যরাও সই করে এসেছে, আমরা দেখছি এই যে এখন যারা বিরোধী দলে আছে তারা গেল করবে কি করবে না একটা ঢিলে জামা, আর তাদের সাথে আরেকটা দল আছে তারা তো তখন সই করে নাই। তাদেরকে দেখলাম নির্বাচনের পরে গিয়ে হঠাৎ করে তৈরি করে সই করলো। তো ভাই, সবচেয়ে প্রথমে তো এই জুলাই সনদে কে সই করেছে? যারা নির্বাচনের পরে গিয়ে সই করলো, কিন্তু জুলাই আন্দোলনে যারা জুলাই সনদের জন্য যারা গলা ফাটায় ফেলে, তাদেরকে তো আমরা প্রশ্ন করতে পারি, এতই যদি তোমাদের দরদ হয় তোমরা প্রথমে কেন সই করলা না? ভাই, প্রিয় ভাই বোনেরা, একটু আগে বলেছি, আবারও পরিষ্কার বলছি, বিএনপি ইনশাআল্লাহ যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, বিএনপি যেই জুলাই সনদে সই করেছে, যেই জুলাই সনদ সংসদে দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়েছিল, অনুষ্ঠান করে যেই জুলাই সনদে সকল রাজনৈতিক দল সই করেছে, সেই জুলাই সনদ ইনশাআল্লাহ বিএনপি বাস্তবায়ন করবে। বিএনপি, জামাত, এনসিপি সবাই জুলাইয়ের প্রোডাক্ট। এখন বিএনপি উল্টোপাল্টা যাই করুক, জামাতের পথে আসতে বাধ্য হচ্ছে বিএনপি, এছাড়া তারা বাঁচতে পারবে না। জুলাই আছে, বিএনপি আছে, জামাত আছে। জুলাই নাই, বিএনপিও নাই, জামাত নাই। জুলাই নাই, আছে শুধু হাসিনা এবং চুপ্পু আর ওয়াকার, আর কেউ নেই। আমির জামাত এটাই বলেছেন, আমরা সবাই জুলাই প্রোডাক্ট। এই আমরা বলতে সরকারি দল, বিরোধী দল সবাইকে বোঝানো হচ্ছে। হ্যাঁ, এটা স্মরণ করে দিয়েছেন যেহেতু বিএনপির বিচ্যুতি হয়েছে, ডেভিয়েশন হয়েছে, এই কারণে তাদেরকে রিমাইন্ড করে দেয়া যে ভাই, আমরাও জুলাই প্রোডাক্ট, আপনারাও জুলাই প্রোডাক্ট। আপনারা এখন জুলাই সনদ মানছেন না, প্রতারণা করছেন, তা আপনারাও তো নাই, তাহলে আপনাদের এই নির্বাচন ক্ষমতা এগুলো তো সব অবৈধ হয়ে যাবে। দর্শক, এই মুহূর্তে বিএনপি এবং চরমোনাই জুলাই থেকে বিচ্যুত হয়েছে। চরমোনাই লাইন হচ্ছে বিএনপির লাইন, বিএনপি যে পথে চরমোনাই সে পথে। তবে দিন শেষে
বাঁচতে হলে বিএনপিকে এবং চরমোনাইকে জামাতের রাস্তায় বা এনসিপির রাস্তায় আসতে হবে, দ্যাট মিন জুলাইয়ের রাস্তায় আসতে হবে। দর্শক, জামাত জোট সহ জামাতের নেতৃত্বাধীন যত জুলাই ভিত্তিক দল আছে সবাই জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথে নামছে, মিছিল করছে। চরমোনাই কিন্তু রাজপথে নামছে না, মিছিল করছে না, তেমন কোনো কথা বলছে না, জাস্ট কুসুম কুসুম দুই একটা বিবৃতিমূলক কথাবার্তা বলছে। কিন্তু এখন তাদের জন্য জরুরত হচ্ছে রাজপথে নামা, যেহেতু বিরোধী দল নেমে গেছে। তারা নিজেদেরকে বিরোধী দলের সাথে বিলং করেন বলেই দাবি করেন, কিন্তু রাজপথে কিন্তু নামছে না। হোয়াট এভার, বিএনপির তো বিচ্যুত হয়েছেই। তা আমিরে জামাতের যে বক্তব্য, আমরা সবাই জুলাই প্রোডাক্ট, এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির ডিমার্কেশন। জুলাই নাই, আমরাও নাই। জুলাই আছে, আমরা আছি। জুলাই আছে, সরকার আছে। জুলাই আছে, বিরোধী দল আছে। জুলাই নেই, কিছুই নেই। জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না। আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান। হ্যাঁ, এটাই হচ্ছে রিয়ালিটি। দর্শক, কারণ কি, স্বাভাবিকভাবে 2024 সালে 7 জানুয়ারি নির্বাচন হয়েছে, তারপরে নির্বাচন হওয়ার কথা 2029 সালে, কিন্তু নির্বাচন হয়েছে 2026 সালের 12 ফেব্রুয়ারি। অর্থাৎ এটা তো হওয়ার কথা না। কেনই নির্বাচন হয়েছে? সংবিধান অনুযায়ী নির্বাচন হয় 5 বছর পর পর, কিন্তু আমরা নির্বাচন পেয়েছি মাস পরে। তো এটা মূলত জুলাইয়ের কারণে। অতএব সেই জুলাই না থাকলে তো এই নির্বাচনই থাকে না। নির্বাচন 5 বছর পর পর, এটাই হচ্ছে সাংবিধানিক একমাত্র পথ। যেভাবে হাসিনাকে উৎখাত করা হয়েছে, এটা কোনো সংবিধানে নাই, কোনো আইনে নাই, একমাত্র জুলাই সনদে আছে। জুলাই সনদের মাধ্যমে এটাকে বৈধতা দেওয়া হয়েছে। গণঅভ্যুত্থান কখনো সংবিধান এবং আইন অনুযায়ী বৈধ হয় না, পরবর্তীতে আইনের মাধ্যমে বৈধতা দেওয়া হয়। আর জুলাই সনদকে গণঅভ্যুত্থানকে বা বিপ্লবকে বৈধতা দেওয়া হয়েছে জুলাই সনদের মাধ্যমে। সেই জুলাই না থাকলে তো এই নির্বাচনই থাকে না। ইউনূস সরকার জুলাই সরকার। তার চাইতে মজার বিষয় হচ্ছে, ক্ষমতায় বিএনপি আসে নাই। লন্ডন সমঝোতার মাধ্যমে ইউনূস বিএনপির কাছে ক্ষমতা দিয়েছেন এবং ইউনূসের হাতে অনেক নাটাই রেখে দিয়েছে। এখন পর্যন্ত একটা সরকারকে যারা ক্ষমতা রাখে তারা কিন্তু ইউনূসের লোক, আর ইউনূস প্রতারণা করলেও জুলাইয়ের লোক। 2 নম্বরে করে বিএনপির ক্ষমতায় দিলেও ইউনূস জুলাই প্রোডাক্ট। জুলাই না থাকলে ইউনূসও নাই, ইউনূসেরও ফাঁসি হবে। সংবিধান অনুযায়ী জুলাই সনদের যদি বৈধতা না পায়, তাহলে সংবিধান অনুযায়ী ইউনূস থেকে শুরু করে ইউনূস সরকার গঠনের সাথে এবং ইউনূস সরকারের সাথে যারা জড়িত সবার ফাঁসি হওয়ার কথা। অতএব জুলাই নেই, ইউনূস নাই। আর ইউনূসের হাতে যেহেতু বিএনপি সরকার অনেক মেকানিজম, যেমন বিএনপি সরকার টিকে আছে মার্কিন ডিপ স্টেটের অস্তিত্বের উপর। বিএনপি সরকার টিকে আছে প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে এই এস্টাবলিশড মিডিয়ার সমর্থনের উপর। এই যে মহাশক্তি মার্কিন ডিপ স্টেট এবং প্রথম আলো, ডেইলি স্টার, এরা কিন্তু ইউনূস। এরা ইউনূস লাইনে আছে এবং ইউনূস লাইন ক্রস করে বিএনপির কোলে কখনো উঠবে না। এবং বেইজিং লাইনও কিন্তু সেই অনেকটা, যদিও বেইজিং এর হিসাব আলাদা, তারা অনেকটা সূক্ষ্মদর্শী, এরকম ঝুঁকি নিয়ে কোনো কাজ করে না। তো সবকিছু মেলালে বিএনপি যদি জুলাই থেকে সত্যিকার অর্থেই চূড়ান্তভাবে ছিটকে পড়ে, তাহলে বিএনপি সরকার নাই। বিএনপি সরকার কোনো ভিত্তি নেই। এখন পর্যন্ত প্রশাসনকে বিএনপি স্থিতিশীল করতে পারেনি, নিজেদের মতো করে সাজাতে পারেনি, এবং এতে তাদের অনেক সময় লাগবে। কারণ গত 17 বছর যাদেরকে নিয়োগ দিয়েছে হাসিনা, তারাই তো এখন প্রশাসনে আছে। তো সেখানে নিজেদের আস্থার মতো করে বিশ্বাস রাখা যায় এরকম করে সাজানো, এটা যে কতটা কঠিন। তো সেই পরিস্থিতিতে জুলাই না থাকলে তো বিএনপি থাকেই না। তবে কি 5 আগস্টের মতো আরও একটি গণ অভ্যুত্থানের ভয় থেকেই মাটির নিচে গোপন বাংকার নির্মাণ করছে বর্তমান বিএনপি সরকার? 2026 সালের নির্বাচনের পর তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন, আর দায়িত্ব নেয়ার পর থেকেই রাজনীতি থেকে শুরু করে চায়ের কাপে একটাই ঝড়, প্রধানমন্ত্রীর নতুন বাসভবন, বোমাপ্রুফ বাংকার এবং পালানোর গোপন সুড়ঙ্গ। কিন্তু প্রশ্ন হচ্ছে, কিসের এত ভয়? বাংলাদেশ তো কোনো যুদ্ধে লিপ্ত নয়, তবে কি সরকার আগেই বুঝে গেছে যে আগামীতে তাদেরও আওয়ামী লীগের মতো ক্ষমতাচ্যুত হতে পারে? আর সেই জনরোষ থেকে বাঁচতে কি আগে ভাগে পালানোর এই বিলাসবহুল আয়োজন? দর্শক, 2024 সালের জুলাই বিপ্লবের পর গণভবনকে যখন জাদুঘরে রূপান্তর করা হলো, তখন থেকে একটা প্রশ্ন ছিল, নতুন সরকারের প্রধানমন্ত্রী কোথায় থাকবেন? 2026 সালের নির্বাচনের পর বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য যখন নতুন বাসভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হলো, তখন পর্যন্ত সবকিছুই ঠিক ছিল। রাষ্ট্রপ্রধানের জন্য একটি আধুনিক বাসভবন থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু বিপত্তি বাধ্য এবং বিশাল এক রহস্যের জন্ম হলো তখন, যখন জানা গেল এই বাসভবনের মূল আকর্ষণ হতে যাচ্ছে মাটির নিচে তৈরি করা অত্যাধুনিক বোমাপ্রুফ বাংকার এবং জরুরি মুহূর্তে পালানোর জন্য গোপন সুড়ঙ্গ বা টানেল। রাজধানীর একেবারে বুকের ভেতর তৈরি হতে যাওয়া এই বাসভবনের গ্রাফিক্যাল নকশা ইতিমধ্যেই তুমুল কৌতূহলের জন্ম দিয়েছে।
নকশায় দেখা যাচ্ছে উন্নত বিশ্বের পরাশক্তি দেশের রাষ্ট্রপ্রধানরা যেভাবে নিজেদের নিরাপত্তা বলয় তৈরি করেন, ঠিক সেই ধাঁচে তৈরি হচ্ছে এই ভবন। কিন্তু দেশের মানুষের মনে এখন একটাই বিশাল প্রশ্নবোধক চিহ্ন, হঠাৎ কেন এই বাংকার? বহির্বিশ্বের আক্রমণ নাকি দেশীয় অভ্যুত্থান, কোনটি থেকে বাঁচতে এই আয়োজন? বিষয়টির গভীরে যেতে হলে আমাদের ফিরে তাকাতে হবে বিগত 24 সালের 5 আগস্টের সেই ঐতিহাসিক দিনের দিকে। শেখ হাসিনার পতনের দিন তিনি যদি হেলিকপ্টারে করে দেশ ছেড়ে না পালাতেন তবে কি হতো? গণভবনে কিন্তু সেভাবে লুকিয়ে থাকার বা আত্মরক্ষার কোনো অত্যাধুনিক ব্যবস্থা ছিল না। সেদিন যদি জনতা তাকে গণভবনে পেয়ে যেত তবে পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারত তা আর বলার অপেক্ষা রাখে না। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন বা এসেছেন তারা খুব ভালো করেই জানেন যে ভবিষ্যতে দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হলে বা জনরোষের সৃষ্টি হলে আকাশ পথে বা সাধারণ রাস্তায় পালানোর পথ আর এতটা সহজ হবে না। আর ঠিক এই মনস্তাত্ত্বিক ভয় বা অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়েই কি নতুন বাসভবনে বাংকার এবং সুড়ঙ্গ রাখার বিষয়টি উঠে আসছে? রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। এই প্রবাদটি কি আবার সত্যি হতে চলেছে? যখন জাতীয় সংসদে আইন পাশ করে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসাবে নিষিদ্ধ করা হলো, ঠিক তখনই ভারতের দিল্লি থেকে শেখ হাসিনার এক বিস্ফোরক দাবি ওলটপালট করে দিচ্ছে সব সমীকরণ। শেখ হাসিনা বলছেন আওয়ামী লীগের ভোটেই বিএনপি সরকার গঠন করেছে। হ্যাঁ, বিএনপির কিছু কিছু এলাকায় তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও, সেখানেও কিন্তু ওই ফ্যাসিস্টের ভোটই লেগেছে ক্ষমতায় যেতে। এটা তারিখ জেগে মনে রাখতে হবে। কিন্তু কেন এই সময়ে এই তথ্য ফাঁস করলেন তিনি? তারেক রহমানের বিরুদ্ধে কোন অস্ত্র হাতে রেখেছেন শেখ হাসিনা? এটি কি বিএনপির ওপর পাল্টা চাপ সৃষ্টির কোনো পরিকল্পনা? সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত কথা বলেন, তাদের মনোবল চাঙ্গা করেন। সেই অনুষ্ঠানে শেখ হাসিনা দাবি করেন নির্বাচনের আগে বিএনপির অনেক শীর্ষ নেতা এবং প্রার্থী ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের কাছে সাহায্য চেয়েছিলেন। উদ্দেশ্য একটাই, জামায়াতের ক্রমবর্ধমান প্রভাব থেকে নিজেদের আসন বাঁচানো। শেখ হাসিনা দাবি করছেন তিনি নিজেই তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছিলেন বিএনপির প্রার্থীদের সমর্থন দিতে। তারা আওয়ামী লীগের কাছে ক্ষমা চেয়েছে, তাদের কাছে ভোট ভিক্ষা চেয়েছে। আমাকে যখন বলেছে আমরা ঠিক আছে দাও। যদি এই দাবি সত্যি হয় তবে এটি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে সবচেয়ে বড় কৌশলগত সমঝোতা। ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং জামায়াতকে ক্ষমতার বাইরে রাখা কি তবে আওয়ামী লীগ ও বিএনপির এক অলিখিত লক্ষ্য ছিল? শেখ হাসিনা চেয়েছিলেন একটি পরিচিত শত্রু অর্থাৎ বিএনপি ক্ষমতায় আসুক, যাতে জামায়াত বা অরাজনৈতিক শক্তির উত্থান ঠেকানো যায়। প্রশ্ন জাগে শেখ হাসিনা এ কথা আগে কেন বলেননি? কেন ঠিক যখন আওয়ামী লীগ নিষিদ্ধ করা হলো তখনই তিনি মুখ খুললেন? এখানেই লুকিয়ে আছে তার রাজনৈতিক কৌশল। আসলে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার পর বিএনপি এখন আইনিভাবে নিরাপদ, কিন্তু শেখ হাসিনা মনে করিয়ে দিচ্ছেন এই ক্ষমতার মূলে আওয়ামী লীগের দান রয়েছে। এটি বিএনপির ভেতরকার জামাতপন্থী এবং কট্টরপন্থীদের মধ্যে বিভেদ তৈরি করার একটি চাল। শেখ হাসিনা শুধু দাবি করেননি, তিনি বলছেন কোন কোন এমপি আওয়ামী লীগের ভোটে পাশ করেছেন সেই তালিকা তার কাছে আছে। তার এমপিদের কাছে জন্য জিজ্ঞেস করে নাই কোন কোন এলাকার এমপি, আমার কাছে তালিকা আছে, বলতে পারবো। যাও, আমি এটুকু বলবো। এই তালিকা আসলে একটি রাজনৈতিক টাইম বোমা। তাছাড়া তারেক রহমান যখন লন্ডন থেকে দেশে ফিরেছেন তখন শেখ হাসিনা বলেছিলেন কোন মুচলেখা দিয়ে তিনি দেশে ফিরেছেন সেটা আমার জানা। শেখ হাসিনা বোঝাতে চেয়েছেন তারেক রহমানের ওপর তার একটি বড় ধরনের নিয়ন্ত্রণ রয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন যদি শেখ হাসিনা এতই শক্তিশালী তথ্য হাতে রাখেন তবে কেন তার দল এখন নিষিদ্ধ? এর উত্তর হতে পারে শেখ হাসিনা বিএনপিকে ঢাল হিসেবে ব্যবহার করে আবারও রাজনীতিতে ফেরার পথ খুঁজছেন। কারণ বিএনপি যদি আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা শিথিল না করে তবে শেখ হাসিনা হয়তো এই গোপন নথি প্রকাশ করে দেবেন। আর এই কাজটি বারবার করেছেন শেখ হাসিনা। আমেরিকা যে সেন্ট মার্টিন দ্বীপ চেয়েছিল সেটিও প্রকাশ করেছিলেন। যুক্তরাষ্ট্রকে ভয় করেননি। এমনকি 2001 সালে নির্বাচনের পর শেখ হাসিনা বলেছিলেন ভারতকে গ্যাস দিলে আওয়ামী লীগ ক্ষমতায় আসত। ভারতে গ্যাস দেওয়ার বিনিময়ে ক্ষমতায় এসেছে বিএনপি। অর্থাৎ শেখ হাসিনা কোনো কথা গোপন রাখে না, সেটি ভারতের বিরুদ্ধে গেলেও। যদিও এ কারণেই বারবার বিপদেও পড়েছেন তিনি। তাহলে আওয়ামী লীগের প্রাথমিক পরিকল্পনা কি সফল? রাজনৈতিক বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের প্রাথমিক লক্ষ্য ছিল দুটি।
প্রথমত ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন দর্শক আপনারা তো দেখলেন এখানে কি অরাজনৈতিক কথা হচ্ছে, অনেকে কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এইখানে আমরা দেখতে পাচ্ছি দেশের রাজনীতির প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরও অনেক বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে গেছে। এই বিষয়গুলো দেখে এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটগুলো নিয়ে আপনার মন্তব্য কি? আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।